এনআইডি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন তারেক রহমান। কক্সবাজারের বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, নিহত 1। কিশোরগঞ্জের পাগলা মসজিদে পাওয়া গেল ৩৫ বস্তা টাকা। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরের সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো দেখছিলেন। বিস্তারিত। এনআইডি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 7 থেকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যেয়ে আইরিশ ও বায়োমেট্রিক নিবন্ধন করেন তিনি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিন উপস্থিত ছিলেন। 2007-2008 সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। 2008 সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান। এরপর আর দেশে ফিরতে না পারার তিনি ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি। এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:30টায় তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থলে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দেশের মাটিতে আজ তৃতীয় দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এরপর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা শেষে তিনি যান ধানমন্ডিতে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে। সেখানে রয়েছেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এরপর বিকেলে এভারকেয়ার হাসপাতালে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান। কক্সবাজারের নুনিয়াছড়া এলাকার বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজ অগ্নিকাণ্ডের ঘটনায় 1 জন নিহত হয়েছেন। সকাল 6:30টার দিকে জাহাজের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় নিহত কর্মচারী নূর কামাল ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে নুনিয়াছড়া ঘাট এলাকায় নোঙর করা অবস্থায় হঠাৎ জাহাজটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই জাহাজটির বিভিন্ন অংশে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। জাহাজে থাকা কর্মীরা প্রাথমিকভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন, তবে জাহাজটি নোঙর করা অবস্থায় থাকায় অগ্নিকাণ্ডের সময় জাহাজটিতে কোনো পর্যটক ছিল না। দর্শক, এ বিষয়ে নুনিয়ারছড়া ঘাট থেকে বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনগামী জাহাজ দি আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ডের ঘটনায় জাহাজটির পরিচ্ছন্নতা কর্মী নূর কামালের মৃত্যু হয়েছে। তবে একজনের মৃত্যু হলেও আহত কেউ হয়নি, সেই ধরনের সংবাদ আমরা পেয়েছি। এই মুহূর্তে আমরা রয়েছি নুনিয়ারছড়া যে বিআইডব্লিউটিএ ঘাটটি রয়েছে, সেই ঘাট থেকে কিছুটা দূরত্ব অবস্থান করছি। আমাদেরকে ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটিএ জানিয়েছে ভোর 6:30টার সময় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক আসলে কোস্টগার্ডের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন বা পাশাপাশি তাছাড়াও একটি মাছ ধরার ট্রলারে করে সেখানে আটকে পড়া যে সকল ক্রু ছিল, প্রায় 20 জন ক্রু, তাদেরকে তাৎক্ষণিক উদ্ধার করে নিয়ে আসা হয়। কিন্তু একজন সেখানে আটকে পড়েছিল,
যে যার মৃত্যু হয়েছে তার নাম হচ্ছে নূর কামাল। সে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে আটলান্টিক ক্রুজ জাহাজে নিয়োজিত ছিল বলে আমরা জানতে পেরেছি। এই জাহাজ ওঠার জন্য বিআইডব্লিউটিএ ঘাটে প্রায় 200 পর্যটক অপেক্ষা করছিলেন। যদি এই দুর্ঘটনাটি পর্যটক যারা আসলে সেন্ট মার্টিন যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তারা যদি জাহাজে উঠে যেত তবে বড় ধরনের প্রাণহানি ঘটনা ঘটতো বলে আসলে এখানে যারা জাহাজের কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা আশঙ্কা করছেন। কক্সবাজারের নুরিয়াছড়া থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ। চাঁদপুরের ফরিদগঞ্জের সুবিদপুর ইউনিয়নের সাহার বাজারে অগ্নিকাণ্ডে সাব্বির হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে গেছে 5টি ব্যবসা প্রতিষ্ঠান। সকাল 9:30টায় স্থানীয় মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত। ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়দের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে মৃতদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের খবর এ পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরও যা থাকছে। পঞ্চগড়ে অস্তিত্ব সংকটে ঘানি শিল্প, সরকারি পৃষ্ঠপোষকতার আহ্বান। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের 13টি দানবাক্স খুলে মিলেছে 35 বস্তা টাকা। এখনও চলছে গণনার কাজ। সকাল 7টায় দানবাক্স খোলা হলেও গণনার কাজ শুরু হয় 9টায়। বেলা 12টা নাগাদ 4 কোটি টাকা গণনার কাজ শেষ হয়েছে। টাকা ছাড়াও বরাবরের মতো স্বর্ণ, রূপা সহ বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে মসজিদের দানবাক্সে। এর আগে চলতি বছরের 30 আগস্ট এই মসজিদের দানবাক্সে পাওয়া গিয়েছিল 32 বস্তা টাকা। দিন শেষে গণনা করে যার পরিমাণ দাঁড়িয়েছিল রেকর্ড 12,37,220 টাকা। এবারে টাকার পরিমাণ গতবারের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শফিক আদনান। আজ সকাল 7টার দিকে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের যে 13টি দান বাক্স রয়েছে সেই দান বাক্সগুলো খোলা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ডক্টর SM ফরহাদ হোসেন কিন্তু তাদের নেতৃত্বে এই সিন্দুকগুলো বা দান বাক্সগুলো খোলা হয়। এখানে দান বাক্সগুলো খুলে যে টাকা পাওয়া গেছে সেগুলো ভরতে কিন্তু 35টি বস্তা লেগে যায়। এরপর এই টাকাগুলো মসজিদের দোতলায় এনে সকাল থেকে কিন্তু গণনার কাজ এখানে করছেন স্বেচ্ছাসেবকরা। এখন পর্যন্ত টাকা গণনা চলছে। তো দুপুর পর্যন্ত এই মসজিদে মোট 8,23,00,000 টাকা পাওয়া গেছে। এই টাকাগুলো আবার ব্যাংকে, যে ব্যাংকে রূপালী ব্যাংকে জমা রাখা হয় সেই ব্যাংকে পাঠানো হয়েছে। গত 30 আগস্ট যখন এই দান সিন্দুকগুলো খোলা হয়েছিল তখন পাওয়া গিয়েছিল 12,09,00,000 টাকা। এবার তারা ধারণা করছেন এই টাকাকেও, ওই টাকাকেও ছাড়িয়ে যেতে পারে এবার। তো এখন পর্যন্ত এখানে গণনার কাজ চলছে। হয়তো সন্ধ্যা লেগে যেতে পারে বা সন্ধ্যা পরেও লেগে যেতে পারে টাকা গণনার কাজ। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের যে দানের টাকা গণনার কার্যক্রমের খবর। টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে। আজ যশোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার জেলার সর্বনিম্ন ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। মৌসুমের প্রথম এই শৈত্যপ্রবাহে অনেকটাই স্থবির যশোরের জীবনযাত্রা। হাড় কাঁপানো শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। প্রচণ্ড ঠান্ডায় উপার্জনের সন্ধানে যেতে পারছেন না অনেকেই। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় ঘরের বাইরে থাকা দুষ্কর হয়ে পড়েছে। শৈত্যপ্রবাহের কারণে সন্ধ্যার পরপরই বেশিরভাগ মানুষ বাড়ি ফিরে যাচ্ছেন। মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে দূরপাল্লার যানবাহন চলাচল করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহ জুড়েই দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জেলায় 9 থেকে 12 ডিগ্রির মধ্যে ওঠানামা করতে পারে তাপমাত্রা।
দেশের খবরের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। খাগড়াছড়িতে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়েছে দেশের প্রথম অ্যারাবিকা জাতের উন্নত মানের কফি, বাড়ি কফি 2। পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত এই জাত এরই মধ্যে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্বব্যাপী জনপ্রিয় পানীয় কফি, বাংলাদেশেও এর চাহিদা দিন দিন বাড়ছে। ফলে শুরু হয়েছে কফির চাষ। বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের পাহাড়ি এলাকায় দ্রুত বিস্তৃত হচ্ছে কফির চাষ। সহজ চাষ পদ্ধতি, কম পরিচর্যা এবং লাভ বেশি হওয়ায় পাহাড়ির কৃষকরা কফি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। জেলার বিভিন্ন এলাকায় ছোট বড় অসংখ্য কফি বাগানের পাশাপাশি গড়ে উঠেছে বেশ কয়েকটি বাণিজ্যিক কফি খামার। 2 থেকে 3 বছরের মধ্যেই অনেক বাগানে ফলনও আসতে শুরু করেছে। 5,000-তে ধরা 3,000 মতন আছে, 2,000 মারা গেছে পানির কারণে। পানি যদি সবসময় দেওয়া যায় তাহলে গাছ এটা ফল প্রতিনিয়ত ফল থাকবে। গাছ পরিবার হিসেবে গাছের ফলন বেশি আসছে। কৃষি বিজ্ঞানীরা জানাচ্ছেন, দীর্ঘ গবেষণার ফল হিসেবে ইতোমধ্যেই বাড়ি কফি 1 ও এগারিকা জাতের বাড়ি কফি 2 অবমুক্ত করা হয়েছে। বাড়ি কফি 2 পাহাড়ি জলবায়ুর সঙ্গে ভালোভাবে খাপ খায় এবং এর উৎপাদনশীলতাও তুলনামূলকভাবে বেশি। অ্যারাবিকার বৈচিত্র্যপূর্ণ জার্মপ্লাজম থেকে বিগত কয়েক বছর গবেষণার মাধ্যমে আমরা একটা নতুন জাত উদ্ভাবন করেছি, যেটি বাড়ি কফি 2 নামে পরিচিত। কৃষি বিভাগ জানায়, পার্বত্য অঞ্চলের মাটি ও জলবায়ু অ্যারাবিকা ও রোবাস্টা 2 জাতের কফি চাষের জন্য উপযোগী। কৃষক ভাইদেরকে আমরা পরামর্শ দিব, আপনারা যারা চাষ করবেন তার আগে কিছুটা ছায়া নিশ্চিত করবেন। সরাসরি সূর্যের আলো লাগলে এর ফলন কমে যায় এবং অনেক সময় দেখা যায় গাছ মারাও যায়। একটি পরিণত কফি গাছ যার উচ্চতা 5 থেকে 7 ফুট হয়ে থাকে, এক মৌসুমে পাওয়া যায় 3 থেকে 4 কেজি কফি বিন। বর্তমান বাজারে যার দাম কেজি প্রতি 1200 থেকে 1400 টাকা। একটি কফি গাছ সর্বোচ্চ 20 থেকে 25 বছর পর্যন্ত ফল দিতে পারে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কলুর বলদ বাগধারাটি এখন কেবল বইয়ের পাতায়, বাস্তবে তেমন আর চোখে পড়ে না। মেশিনে ভাঙা হয় তেল। পঞ্চগড়ের কয়েকজন মাত্র কলু এখনও ঘানি ভাঙা সরিষার তেল করেন। ভাগ্য ফেরেনি তাদের। যন্ত্রের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে বাপদাদার পেশা ছাড়ছেন কলুরা। পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আবহমান কাল থেকে বাংলার ঘরে ঘরে ঘানি ভাঙা তেলের কদর। কি গাত্রে কি খাদ্যে ঘানি ভাঙা সরিষার তেলেই আস্থা মায়েদের। অথচ ক্রমেই হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই শিল্প। অনেক প্রতিবন্ধকতার মাঝেও পঞ্চগড়ের বোদা উপজেলায় কোনো রকমে টিকে আছে 2-1টি সরিষার তেলের ঘানি। তাদের মধ্যে একজন নয়াদিঘি গ্রামের মোহাম্মদ আলী। বলদের বদলে জুড়েছেন ঘোড়া। একই উপজেলার পাঁচপীর গ্রামের সাত্তার আলীর ঘানি টানছে গাভী। বাপদাদার পেশা ধরে রাখতে আর ভেজালের ভিড়ে নতুন প্রজন্মকে ঘানির তেলের সাথে পরিচিত করতেই এখনো আঁকড়ে আছেন পেশা। মোর বাপ কালু তেলি হয় 80 বছর করেছে ব্যবসা, মোরও মরাকান্দ 70-75 বছর হয়ে যায়। এই তেল নিয়ে তৃপ্তি পায়, বহু দূরকার লোকজন আসে। আমার বাবা আছে, আমার দাদাও কয়ে গেছে, বলে আমি যাবো তো আসি না, তুমি কিন্তু এই ঐতিহ্যবাহী ধরে থাকবে। যন্ত্রের কলের সাথে চলছে দরিদ্র কলুদের একরকম নিঃসঙ্গ লড়াই। তবে আগের মতো হয় না উপার্জন। করবেন কিভাবে? এখন সরিষা টুষা অনেক কিছু দাম বাড়ে গেছে। আগে কিন্তু লাভ ছিল বেশি, এখন লাভের হার কম। এখানে আমরা নিজ চোখে দেখি যে এখানে কোনো ভেজাল পাওয়া যাবে না এবং কেমিক্যাল মুক্ত তেল। এগুলো যদি বিলুপ্ত ঘটে তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে প্রজন্মগুলো আছে তাদেরকে দেখানোর মতো প্র্যাকটিক্যালি আমাদের কিন্তু কোনো উপায় থাকবে না। রসনা বিলাসী ও স্বাস্থ্য সচেতন মানুষের আস্থা কলুদের খাঁটি ঘানি ভাঙা সরিষার তেলে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে কলুদের জীবনমান উন্নয়নে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। বর্তমানে যেহেতু এই তেলের চাহিদা বেশি, বিশেষ করে কোল প্রেস ওয়েল, তারাও উৎসাহ পাচ্ছে, আমরাও উৎসাহ পাচ্ছি। আমরাও চাষিদেরকে বলতেছি এবং যারা স্বাস্থ্য সচেতন ব্যক্তি তাদেরকে আমরা বলতেছি এই তেলগুলো খাওয়ার জন্য। যেহেতু এটি একেবারেই প্রাকৃতিক, ভেজাল মুক্ত, এই ঘানি দ্বারা যারা তেল উৎপাদন করছে এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য আমরা উপজেলা প্রশাসন থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব।
শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো জানাবো আরও একবার। এনআইডি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন তারেক রহমান। কক্সবাজারের বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, নিহত 1। কিশোরগঞ্জের পাগলা মসজিদে পাওয়া গেল 35 বস্তা টাকা। পঞ্চগড়ে অস্তিত্ব সংকটে ঘানি শিল্প, সরকারি পৃষ্ঠপোষকতার আহ্বান। এই ছিল দেশের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।